সে মন্ত্র পাঠ করলো। মন্ত্র পাঠ করতে করতে একটা দাগ দিল, গোল বৃত্তরে একটা দাগ দিল বড় করে। সে মন্ত্র পাঠ করতেছে এবং কবর থেকে মাটি উত্তোলন করা শুরু করলো। এই কোপ মারার সময় লাশটা কবরের মধ্যে অটোমেটিকলি ঘুরতেছে। মন্ত্র পাঠ করে একদম চুলের মুঠি ধরে, এরকমভাবে চুলের মুঠিটা ধরে তাকে মনে করেন কোদাল দিয়ে জোরে এক হাতে কোপ মারছে। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম এমন একটি গল্প, যা গল্পটা শুনলে আমি জানি না আপনারা রাতের বেলা ঘুম থেকে হয়তো বা আচানক চমকে উঠতে পারেন। তো চলুন আমার সঙ্গে থাকুন, আজকে একটি ভয়ানক ব্ল্যাক ম্যাজিকের গল্প হয়ে যাবে। তো বন্ধুরা, আমি মোহাম্মদ আবু রায়হান। মনোযোগ দিয়ে গল্পটি শুনুন এবং আমার সঙ্গে থাকুন। ঘটনাটা অনেক আগের। আমি রিসেন্টলি পেয়েছি, বিগত যে কালী পূজাটা হয়ে গেল তার একদিন পরেই আমাদের এক প্রতিবেশী বড় ভাই আছে, তার মুখ থেকে শোনা, তার সামনে বাস্তব ঘটনা যেটা ঘটে গেছে সেই জিনিসটাই আমাদেরকে উপস্থাপনা করেছে। তো আমি তার কাছ থেকে অনুমতি নিলাম গতকালকে। তার কাছ থেকে অনুমতি নেওয়ার পর আমি চলে আসলাম আপনাদের সামনে। তো আজ থেকে প্রায় মোটামুটি 30 বছর আগে এই অমাবস্যার রাত, এই কালী পূজার রাতে এই ঘটনাটা। তাদেরই নাকি সম্পর্কে প্রতিবেশী ভাই হয়, তাকে ডাক দিয়ে বলে চলো আমরা হাটের থেকে একটু ঘুরে আসি। তো বলতেছে আজকে তো পূজার রাত। আচ্ছা হ্যাঁ, আজকে তোকে ভোগ খাওয়াবো, সে ভোগের কিছু বাজার করবো চ। তো সে মতো অবস্থায় বলছে আচ্ছা ঠিক আছে চলেন। সাথে আর একজন ছিল। এক ছড়ি মানিক কলা নিল, বাদশা নিল আধা কেজি, সিঁদুর নিল, আর কি যা ভোগের প্রয়োজন, যেটা যেটা প্রয়োজন সেই জিনিসগুলো তারা বাজার থেকে কিনে নিয়ে আসতে আসতে সন্ধ্যা লেগে গেল। তো সেই দিন অমাবস্যাটা শুরু হয়েছিল 11:30, আনুমানিক 11টা 11:30-এর মধ্যে। তারা যখন রাত 12টা বাজে সেই মুহূর্তে তারা যে দুইজন হাটে গেছিল, যে ব্যক্তিরা, সে দুইজন এবং যে ছিল কবিরাজ, হাতে ছিল তাদের কোদাল এবং বরণডালাতে করে সব আসনের জিনিসপত্র সবকিছু সাজায় নিছে। কোদাল এবং বরণডালা দুটাই তার দুই হাতে, দুটার একটাও কোনোটা তাদেরকে দেয়নি। বরণডালাতে সম্পূর্ণ আসন সাজায় নিল এবং কোদাল ছিল বাম হাতে, বরণডালা ছিল ডান হাতে। জিনিসটা সাজায় নিয়ে চলে গেল একদম নিথুর জঙ্গলের মধ্যে। এরই ফাঁকে ফাঁকে তারা আলোচনা করেছে, কয় যে ভোগ তো খাবো, আমি আসন করব, ভয় করা হবে না কিন্তু, কারণ আজকে অমাবস্যার রাত, ভয় করলে কিন্তু তোরকে ক্ষতি হবে। তো আমি চাই না যে তোরকে জন্য আমার জীবনটা যাক বা আমার জন্য তোরকে জীবন যাক। আমি যেভাবে তোদেরকে সাজায় দিব, যেভাবে রাখবো ঠিক সেভাবেই থাকবি, কোনো নড়চড় করবি না, যদিও নড়চড় করা লাগে সেই রেখার মধ্যেই করবি। তো বলার পরে সে বলতেছে চ ভোগ যখন খাবি চ। বলে তারা চলে গেল। যেতে যেতে মোটামুটি রাত 12:30 বেজে গেল। একদম ধুধুয়া মানে নিঃসঙ্গ একাকার এক জঙ্গলের মধ্যে। পাশে ছিল সেই কবরস্থান। মাঝখানে ঢোকার পর বরণডালা একটা কবরের সামনে রাখার পর ওই যে সঙ্গে যে দুইজন গেছে, ওই দুজনকে বলতেছে তোরা এখানে দাঁড়া বলে সে মন্ত্র পাঠ করলো। মন্ত্র পাঠ করতে করতে একটা দাগ দিল, গোল বৃত্তরে একটা দাগ দিল বড় করে, তাদের যেন ক্ষতি না হয় সেই কারণে বড় দেখে একটা গোল দাগ দিল এবং বলল যে আমি যা হয়ে যায়, আমি মরেও যদি যাই গোল দাগের থেকে বের হব না, যতক্ষণ না ফজর আজান দিবে বা যতক্ষণ না দিন হবে বা আমি যতক্ষণ না বলতেছি ততক্ষণ এই দাগের থেকে কেউ বের হবে না। আসন করতে গেলে অনেক কিছু ঘটে, অনেক কিছু দেখা যায়, যেটা ভয় দেখানোর জন্য অনেক কিছু করে। তো সে ভয়ে যদি হয়তো বা বাই চান্স দৌড় মারিস বা দাগের থেকে পার হয়ে যাস, তাহলে আমার জীবন মরণের ব্যাপার। সেই সময় তাদেরকে গোল বৃত্ততে একটা দাগ দিয়ে দিল আর বললো যে এখানে থেকে বের হবি না কোনো রকমই নাম। তো বলার পর সে বরণডালা সাজালো, মন্ত্রের আসন বিছানা হলো। বিছানার পর সে আসন শুরু করলো। যে কবরটার সামনে ভোগটা রাখছে সে কবরটা ছিল একটা চান্ডালের। চান্ডাল বলতে অবশ্য অনেকেই বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না যদি না ভেঙে দিই। সাধারণত আমরা মুসলমানেরা মানুষ মারা গেলে পশ্চিম দিকে মাথা রাখি, পূর্ব দিকে পা রাখি, এভাবে কিন্তু আমরা মুসলমানেরা মাটি একদম মৌতাকে দাফন করে থাকি। আর চান্ডালের কথা যেটা বলতেছি, সে চান্ডালটা হচ্ছে একদম হিন্দু ধর্মের নিম্ন শ্রেণীর জাত। তো এই লোকটা মারা গেছিল মঙ্গলবারের দিন। তো যাই হোক বন্ধুরা, সে ব্যক্তিটা আসন পেতে বসলো, আসন শুরু করলো। আসনের মন্ত্র পড়তে পড়তে সে দাঁড়ায় গেল, একদম উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পর সে কোদালটাকে হাতে নিল। হাতে নেওয়ার পর সে মন্ত্র পাঠ করতেছে এবং কবর থেকে মাটি উত্তোলন করা শুরু করলো।
মন্ত্র যত জোরে পড়তিছে কবর থেকে মাটিও তত জোরে তুলতিছে। কবর থেকে মাটি তোলা দেখে যে গল্পটা আমাকে যে দাদা বলছে, এই ব্যক্তিটা একটু ভীতু সংকোচ হলো। তাকে প্রশ্ন করতে নিষেধ করেছে শুরুতেই, যে আমি মন্ত্র করব, কাজ করব, কেউ কোনো কথা বা প্রশ্ন করবি না, শুধু চোখ আছে দেখবি, কোনো কথা হবে না। তারা গোলবৃত্তর মধ্যে দাঁড়াই দেখতেছে যে এতটা গতিতে একটা মৃত ব্যক্তি কবর থেকে মাটি তুলতেছে। এক বুক পর্যন্ত খোঁড়া হয়ে গেল এবং মন্ত্র সে পাঠ করেছে। করতে 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 যখন এক বুক পর্যন্ত মাটি খোঁড়া হয়ে গেল, সর্বোচ্চ গেলে মনে হয় যে 5 থেকে 7 মিনিট সময় লাগছে। দ্রুত গতিতে সে কাজ করতেছে, কাজ করার পর যখন তার মন্ত্র শেষ, কবর থেকে মাটি উঠানোও শেষ। কবর থেকে মাটি তোলা যখন শেষ হয়ে গেছে, মাটি সম্পূর্ণ তোলার পর তখন বিভিন্ন প্রকারে তার কাছে কাকুতি মিনতি করতেছে যে তুই কেন এসেছিস, মানুষের তো অনেক ক্ষতি করেছিস, আর কত ক্ষতি করবি। তখন এইভাবে বলতেছে, মরা ব্যক্তি, একটা লাশ যদি কথা বলে এইভাবে, তাহলে আমি কিভাবে ওই জায়গাতে ঠিক থাকতে পারি বলেন তো দেখি। আমি হলে তো ওখানে তো অজ্ঞান হয়ে পড়ে যাব, যে একটা মরা ব্যক্তি কীভাবে কথা বলে। সে কোনো কিছুতেই এই অনুরোধ বিনোদ শুনিচ্ছে না শুনে তখন ওই যে 6 নাম্বার যে কোদাল দিয়ে মাটিটা উঠালো, ওই কোদালে একটা কোপ মারে দিল। সে কোপটা পড়ছে তার পায়ের দিকে। তখন সে বুঝতে পারছে যে এইদিকে মাথা না, দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা। ঠিক ওই সময় আবারও তাকে মাটিতে রেখে দিছে, শোয়াই দিছে। দেওয়ার পর যে কোপটা মারবে কোদাল দিয়ে, এই কোপ মারার সময় লাশটা কবরের মধ্যে অটোমেটিকলি ঘুরতেছে এবং অনেক অনুরোধ বিনোরোধ করতেছে। কোনো প্রকারে অনুরোধ বিনোরোধ শোনে না। তখন লাশ উঠে বলে, আবারও পুনরায় বলতেছে যে দেখ, এই কাজটা করিস না। নিজের বিবেককে একবার কখনো বলিসনি যে আমি কি কাজটা ঠিক করেছি না ভুল করেছি। তখন সেই কবিরাজ বলে, তোর বিবেক, কিসের বিবেক, কার বিবেক? যে কাজ করবার আছি সে কাজ আগে করি, তারপরে হবে। তো এই কথা বলার পর আবার মাটিতে শোয়াই দিছে। যখনই কোদালটা এইভাবে কোপ তুলিচ্ছে, তখন আবার পুনরায় লাশটা ঘুরে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে করে 3বার হলো। 3বার যখন ঘুরে গেল, চতুর্থবারের বেলায় একটু হাঁপায়, ক্লান্ত হয়ে গেছে। কোদালটা একটু রাখে একটু থির হলো, তখন লাশটাও ঘোরা থামে গেছে। তখন কবিরাজ বলতেছে যে এই খেলা বন্ধ করবেন আমার সঙ্গে, এই খেলা বন্ধ কর, আমি যে কাজ করতে আসি সেই কাজটা আমার করতে দে। লাশ তখন বলতেছে, তুই আজকে আমার মাথাটাও নিতে পারবি না, তোর জীবনটা আজকে নিজের হাতে নিজেই দিয়ে যা। সে 2-1 মিনিট একটু দম নেয়, স্থির হওয়ার পর আবার পুনরায় মন্ত্র শুরু করে। এতবার করে কোপ মারিচ্ছে কিন্তু জায়গা মতো কোপটা পড়িচ্ছে না। বন্ধুরা, ঠিক ওই সময় যখন লাশটা 3বার যখন ঘুরছে, ঘোরার পর লাশে বলতিছে যে আজকে তুই কি করে আমার মাথা কাটিস আমি সেটাই দেখব। তখন কবিরাজ বলতিছে, মন্ত্রটা কি পড়িছি একবারও কি বুঝিসনি, মন্ত্রটা কি পড়িছি? তো তখন বলতিছে যে মন্ত্রটা পড়ছিস যেটা একটা মানুষের ক্ষতি করার জন্য, তুই যে আমার ঘাড়ের থেকে যে জিনিসটা চাচ্ছিস সেটা কখনোই পাবি না। তাকে আর না পারলো ওই রকমভাবে ধরতে, তখন পায়ের উপর খাড়া হয়েছে। হওয়ার পর মন্ত্র পাঠ করে একদম চুলের মুঠি ধরে, এরকমভাবে চুলের মুঠিটা ধরে তাকে মনে করেন কোদাল দিয়ে জোরে এক হাতে কোপ মারছে। ঠিক এই জায়গাতে যখন কোপ মারলো, তখন তো একটা মৃত ব্যক্তির শরীর, যখন একটা মানুষ মারা যায় তখন তো তাদের শরীরে রক্ত তো মনে করেন যে আর থাকে না। ওই যে গোলবৃত্তের মধ্যে যারা আছে 2 জন, তখন বলতেছে, ভাই এই যে লাশে কাউমাও কাউমাও করিচ্ছে আর এত অনুরোধ বিনোরোধ করেছে, এত বোঝাচ্ছে, তারপরে কিছুতেই কথা শোনে না। লাশটা মুখ খারাপ করে এত অশ্লীল ভাষায় মুখ খারাপ করলো। মুখ খারাপ করার পর ওই নারীর গর্দানে যখন একটা কোপ মারলো, তো এই যে রগটা ছিল, এই রগে যখন কোপ মারছে, মারার পর মরা রক্ত সামান্য কিছু 2-3 ফোঁটা পড়ার আগে, মাটিতে পড়ার আগে ওই কবরের মাটি নিল 1 মুঠো। ঠিক এরকম 1 মুঠো মাটি নিল, নেওয়ার পর ওই যখন রক্তটা শূন্যের উপর যখন চলে আসতে লাগলো, মাটিটাতে এভাবে ধরল। ঠিক বলতিছে যে 3 থেকে 4 ফোঁটা রক্তটা মাটিতে পড়ছে, এই এতটুকুই রক্ত পড়ছে, আর কোনো রক্ত পায়নি। ওই 3-4 ফোঁটা রক্ত
নেওয়ার পর সে ওই মাটি মুঠো করে ফাইন করে ওখানে গোল একটা বলের মতো বানায় মুঠো করে ওই লাশকে আবার ওখানে শোয়াই দিল, দিয়ে ওই মাটিটা আসনে রাখলো। রাখার পর সে কবরটাকে আবার পুনরায় মাটি দিয়ে দিল। কবরটাকে পুরোপুরি যখন মাটি দিল, সে আসনে বসলো। আসনে বসার পর ওই যে মাটির দলাটা হাতে নিয়ে মন্ত্র পড়তেছে আর এইভাবে মুঠো বানাচ্ছে, গোল করে আস্তে আস্তে করে মুঠো বানায় মাটিটাকে সানে নিল। সম্পূর্ণ ওই 3-4 ফোঁটা রক্ত মাটির সঙ্গে মিশায় নিল। নেওয়ার পর ছোট্ট একটা ঠিক এই পরিমাণে একটা মূর্তি বানায় নিছে। মন্ত্র বলতে বলতে মন্ত্র বলিছে এবং ফু দিচ্ছে ওই মাটির উপর। একটা পুতুল বানালো এতটুক পরিমাণে। পুতুলের হাত পা সবই দিয়েছে, কিন্তু মাথাটা দেয়নি। না দিয়ে সে একটুখানি দূরে আসন থেকে 1 হাত দূরে পুতুলটা ওখানে হেলান দিয়ে রাখছে, হেলান দিয়ে খাড়া করে রাখছে। রাখার পর এতটুকু একটা তীর ধনুক বানালো। ছোট্ট একটু তীর ধনুক বানায় একটা বাঁশ চোকা করে নিয়ে কাঠি বানায় নিছে। বানায় নেওয়ার পর তীর ধনুকটা এরকমভাবে কপালের সঙ্গে ঠেকায় নিল। নেওয়ার পর মন্ত্র পড়ে তীর ধনুক পড়িচ্ছে এবং মন্ত্র বলিছে, তীর ধনুক পড়িছে এবং মন্ত্র বলিছে। এদিকে কিন্তু রাত আনুমানিক 3টা 3:30 বেজে গেছে। ঠিক 3:30টার মধ্যে আধা ঘন্টার মধ্যে কাজগুলো কমপ্লিট করছে। তীর ধনুকটা কপালে ঠেকে নিয়ে মন্ত্র পাঠ করেছে। করার পর সেই তীর ধনুক এবং পুতুল 1 হাত ডিস্টেন্স, এই যে ঠিক এরকম 1 হাত ডিস্টেন্স দূরত্ব রাখে তীর ধনুক দিয়ে ঠিক এরকম নিশানা করে বলতেছে যে দাদা সে তীর ধনুকটা যতটুক ছিল গায়ে শক্তি, ওই শক্তিটা প্রয়োগ করে সে তীর ধনুকটা নিশানা করে একদম মারে দিল। মারার পর তীর ধনুকটা বলতেছে ঠিক বুকের এই সোজা এই পরিমাণে আসে। তীর ধনুক ওই কাঠিটা যখন ঢুকে গেল, মাটিটা একদম ভেদ হয়ে গেল। ভেদ মানে ঝুরা হয়ে গেল, ঝুরা হয়ে পড়ে গেল। কিন্তু ওই নিশানা একবারেই লাগাতে হবে, না 2 বার না 3 বার। যদি মিস্টেক হয়ে যায় তাহলে আর হবে না, একবারেই লাগাতে হবে। তো ওই নিশানাটা ঠিক করে একবারেই সে মারছে। মারার পর মনে করেন যে একে ঠিক বুকের এই পরিমাণে লাগছে। লাগার পর মাটিটা ঝুরা হয়ে যখন পড়ে গেল, যাওয়ার পর তখন সে আসন তুলে নিয়ে করছে আমার কাজ হয়ে গেছে। হচ্ছে আমার যেটা করার দরকার সেটা আমি করেছি, আমার শত্রুর পথের কাঁটা শেষ। এই কাজটা যদি আমি জানতাম তাহলে আমি তোর সঙ্গে আসতাম না। ওই কাজটা তারা ফিনিশিং দিয়ে ওখান থেকে চলে গেছে। যাওয়ার পর পরের দিন সকালে শোনা যাচ্ছে যে লোকটা কাজটা করছে তারই নাকি এই কাজটা যে করেছে তারই ভাই ছিল। তো দাদা সকালবেলা ঘুম থেকে উঠে হইচই পড়ে গেছে। তো ওই দাদা তখন 1 পা 2 পা 1 পা 2 পা করে আগায় গেল, যে শুধুমাত্র একবার এক নজর দেখছে। দেখার পর সে ফিট লাগে পড়ে গেছে যে একটা মৃত মানুষের কলিজা, পুরো একটা কলিজা কি করে মুখ দিয়ে বের হয়। ডান কাত হয়ে শুয়ে আছে, ওইভাবেই শুয়ে আছে, মুখ দিয়ে কলিজা বের হয়ে সে ব্যক্তিটা মারা গেছে। ওই একটা বার দেখে ফিট লাগে পড়ে গেছে, আর ভিতরে একটা আফসোস। তো অনেকক্ষণ পর লোকজনেরা মুখ চোখের পানি দেওয়ার পর তার জ্ঞান ফিরে, কিন্তু সে এই ঘটনাটা কাউকে ভয়ে কখনো বলতে পারেনি। চোখের সামনে কিভাবে একটা মানুষকে কিভাবে ব্ল্যাক ম্যাজিকে মারে ফেলে, এই যে একটা ভিতরে কষ্টটা সে ভুলতে পারেনি। সে কাউকে না পারে বলতে, না পারে সইতে, শুধু কান্নাকাটি করে। তো এই ঘটনাটা সেই দিন আমার সঙ্গে শেয়ার করছিল, যা বোঝা গেল একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে একটা মানুষের ক্ষতি করে। যে একজন ভাই কিভাবে ব্ল্যাক ম্যাজিক করে সে ভাইটাকে পথের কাঁটা সরাই দিল। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ঘটনা। তার মুখ থেকে যেভাবে শুনছি ঠিক সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক বন্ধুরা, আমার গল্প যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আপনাদের মাঝে অনেক অনেক গল্প এইরকমভাবে উপস্থাপনা করব। যদি আপনাদের কারো এরকম স্টোরি যদি জানা থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন, অথবা ইমেল নাম্বারেও আমাদেরকে লিখে জানাতে পারেন। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।